আপনি যদি কোনোদিন এমন একটি আয়নার সামনে দাঁড়ান যেখানে আপনার প্রতিবিম্ব আপনার সঙ্গে একসঙ্গে নড়ে না, তাহলে সেই আয়নার সামনে এক সেকেন্ডও দাঁড়িয়ে থাকবেন না। কারণ সব আয়না শুধু মানুষের চেহারা দেখায় না, কিছু আয়না মানুষের ভাগ্যও দেখায়। আর কিছু আয়না এমন কিছু লুকিয়ে রাখে যা কখনোই পৃথিবীতে আসা উচিত নয়। আজ আমি যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা ঘটেছিল একজন তরুণের সঙ্গে। ঘটনার পর সে আর কখনো কোনো আয়নার সামনে দাঁড়াতে পারেনি। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, আজও সেই আয়নাটা কোথায় আছে তা কেউ জানে না। তাহলে চলুন শুরু করা যাক। আমার নাম রায়হান, বয়স 25। ঢাকায় একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করি। প্রায় 10 বছর ধরে গ্রামের বাড়িতে যাওয়া হয়নি। বাবা মারা যাওয়ার পর প্রত্যেক ভিটেটা একেবারে পরিত্যক্ত হয়ে পড়েছিল। অবশেষে একদিন সিদ্ধান্ত নিলাম বাড়িটা বিক্রি করে দেব। ছুটি নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। সন্ধ্যার ঠিক আগে বাড়িতে পৌঁছালাম। বাড়িটার দিকে তাকিয়ে মনে হলো সময় যেন এখানে থেমে আছে। চারিদিকে আগাছা, ভাঙা বারান্দা, জানালার কাঠ পচে গেছে, দেয়ালে শ্যাওলা পড়েছে। আর পুরো বাড়িটা অদ্ভুত নীরব, যেন অনেক বছর ধরে কেউ এখানে শ্বাসও নেয়নি। আমি তালা খুলে ভিতরে ঢুকলাম। পুরনো কাঠের দরজা এমন শব্দ করলো যেন অনেক বছর পর কেউ তাকে জাগিয়ে তুলেছে। ভেতরে ধুলো আর মাকড়সার জাল। বাড়িটা পরিষ্কার না করলে ক্রেতা পাওয়া যাবে না। তাই পরদিন সকাল থেকেই পরিষ্কার করার কাজ শুরু করলাম। একতলা দোতলা সব পরিষ্কার করতে করতে বিকেল হয়ে গেল। বাকি ছিল শুধু চিলেকোঠা। গ্রামে সবাই বলতো চিলেকোঠায় দাদুর পুরনো জিনিসপত্র রাখা আছে। আমি একটা টর্চ নিয়ে ধীরে ধীরে কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম। সিঁড়ির প্রতিটি ধাপে কাঠের কড়মড় শব্দ পুরো বাড়ির নীরবতাকে আরো ভারী করে তুলছিল। চিলেকোঠার দরজা খুলতেই ধুলোর একটা ঝাপটা মুখের উপর এসে লাগলো। চারদিকে পুরনো ট্রাক, ভাঙা চেয়ার, ছেঁড়া ছবি, মরিচা ধরা লণ্ঠন, আর এক কোণে সাদা কাপড়ে ঢাকা অস্বাভাবিক বড় একটা বস্তু। প্রথমে ভেবেছিলাম পুরনো কোনো আলমারি। ধীরে ধীরে কাপড়টা সরাতেই আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। ওটা একটা বিশাল পুরনো কাঠের ফ্রেমের আয়না। কিন্তু আয়নাটা দেখে কেমন যেন মনে হলো ওটা আমার দিকে তাকিয়ে আছে। আমি ধীরে ধীরে আয়নার সামনে এগিয়ে গেলাম। এত বছর ধরে ধুলোয় ঢাকা থাকার পরেও কাঠের ফ্রেমটা অদ্ভুতভাবে অক্ষত। মনে হচ্ছিল কেউ যেন নিয়মিত এটার যত্ন নেয়। আমি হাত দিয়ে মুছতে শুরু করলাম। ধুলো সরে যেতেই আয়নাটা ধীরে ধীরে পরিষ্কার হয়ে উঠল। কাঁচটা অস্বাভাবিক স্বচ্ছ। এত পুরনো একটা আয়না এত পরিষ্কার হওয়ার কথা নয়। আমি নিজের মুখের দিকে তাকালাম। সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু কয়েক সেকেন্ড পর একটা অদ্ভুত বিষয় আমার চোখে পড়ল। আমি ডান হাত তুললাম, কিন্তু আয়নার ভেতরের আমি এক মুহূর্ত স্থির হয়ে রইল। তারপর ধীরে ধীরে আমার মতো করে হাত তুলল। আমার বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। আমি নিজের মনকে বোঝালাম চোখের ভুল, হয়তো ক্লান্তির কারণে এমনটা মনে হচ্ছে। আমি আবার হাত নামালাম। এবারও একই ঘটনা। আমি আগে আর আয়নার ভেতরের প্রতিবিম্ব এক সেকেন্ড পরে। আমার কপালে ঠান্ডা ঘাম জমতে শুরু করলো। আমি এক পা পিছিয়ে এলাম, কিন্তু আয়নার ভেতরের আমি এক পা পিছিয়ে এলো না। সে স্থির হয়ে আমার দিকেই তাকিয়ে রইল। আমি একেবারে জমে গেলাম। ঠিক তখনই হঠাৎ প্রতিবিম্বটাও ধীরে ধীরে এক পা পিছিয়ে গেল, যেন সে সিদ্ধান্ত নিয়েছে এবার আমার নড়াচড়া নকল করবে। আমি কাঁপতে কাঁপতে আয়নার একদম কাছে গেলাম। কাঁচে হাত রাখলাম। বরফের মতো ঠান্ডা, অস্বাভাবিক ঠান্ডা। ঠিক তখনই আয়নার গভীর থেকে মনে হলো কেউ আমার দিকে তাকিয়ে আছে। আমার নিজের প্রতিবিম্ব নয়, আরো অন্য কেউ। আমি চোখ ছোট করে ভেতরে তাকালাম, কিন্তু কিছুই নেই, শুধু ঘরের প্রতিবিম্ব। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। হয়তো আমি সত্যিই ভুল দেখেছি। ঠিক তখনই আয়নার ভেতরে একটি ছায়া দ্রুত আমার পেছন দিয়ে হেঁটে গেল। আমি ভয়ে সঙ্গে সঙ্গে পেছনে ঘুরে তাকালাম। চিলেকোঠায় কেউ নেই। পুরো ঘর নিশ্চুপ। শুধু জানালার ফাঁক দিয়ে হাওয়া ঢুকে পুরনো কাগজগুলো নড়ছে। আমি আবার আয়নার দিকে তাকালাম। ছায়াটাও নেই। নিজেকে বোঝালাম সবই হয়তো মনের ভুল। ঠিক তখনই চিলেকোঠার দরজাটা ধীরে ধীরে নিজে থেকেই বন্ধ হয়ে গেল। শব্দটা এত জোরে হলো যে আমি চমকে উঠলাম। আমি দৌড়ে দরজার কাছে গেলাম, হাতল ঘোরালাম, দরজা খুলছে না। আর ঠিক তখনই আমার পেছন থেকে খুব ধীরে ধীরে কাঁচের ওপর কারো আঙ্গুল বোলানোর শব্দ ভেসে এলো। আমি ধীরে ধীরে পেছনে ফিরে তাকালাম। আয়নার ওপরে ভেতর দিক থেকে 5টা লম্বা আঙ্গুলের দাগ ধীরে ধীরে ভেসে উঠছে, যেন কেউ আয়নার ভেতর থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। আমি একদম স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার চোখের সামনে আয়নার কাছের ভেতর থেকে 5টা লম্বা আঙ্গুলের দাগ ধীরে ধীরে আরো স্পষ্ট হয়ে উঠছে, যেন কেউ ওপাশ থেকে মরিয়া হয়ে কাঁচটা ঠেলে ধরেছে।
আমার গলা শুকিয়ে গেল। কয়েক সেকেন্ড আমি নড়তেও পারলাম না। হঠাৎ দাগগুলো একসঙ্গে অদৃশ্য হয়ে গেল। আমি গভীর নিঃশ্বাস ফেললাম, হয়তো সব শেষ। ঠিক তখনই আয়নার ভেতরের আমি হালকা করে হেসে উঠল। কিন্তু আমি হাসিনি, আমার পুরো শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আমি আতঙ্কে এক পা পিছিয়ে এলাম, কিন্তু আয়নার ভেতরের আমি একটুও নড়ল না। সে একই জায়গায় দাঁড়িয়ে আমার দিকেই তাকিয়ে রইল, তার ঠোঁটের কোণে একটা অস্বাভাবিক হাসি। আমি কাঁপতে কাঁপতে বললাম, তুমি কে? কোনো উত্তর নেই, শুধু আয়নার ভেতরের মানুষটা ধীরে ধীরে তার ডান হাত তুলল, তারপর একটা আঙ্গুল দিয়ে আয়নার কাছে কিছু লিখতে শুরু করলো। আমি বিস্ময়ে তাকিয়ে রইলাম। ধীরে ধীরে কাঁচের উপর ভেতর দিক থেকে 3টা শব্দ ফুটে উঠল, আমাকে বাঁচাও। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না। ঠিক তখনই পুরো চিলেকোঠা হঠাৎ প্রচণ্ড ঠান্ডা হয়ে গেল, পুরো ঘর অন্ধকার হয়ে গেল। হঠাৎ আয়নার ভেতরের দৃশ্যটা বদলে গেল। এখন আর আমার প্রতিবিম্ব নেই। আমি দেখলাম এই একই চিলেকোঠা, কিন্তু অনেক বছর আগের। সব কিছু একেবারে নতুন, দেয়ালে কোনো ফাটল নেই, জানালাগুলো অক্ষত, আর ঘরের মাঝখানে একজন ছোট মেয়ে কাঁদছে। তার বয়স 10 কিংবা 11। সে বারবার পেছনে তাকাচ্ছে, যেন কেউ তাকে তাড়া করছে। ঠিক তখনই আয়নার ভেতরের চিলেকোঠার দরজা ধীরে ধীরে খুলে গেল। একটা লম্বা কালো অবয়ব ভেতরে ঢুকলো। তার মুখ দেখা যাচ্ছে না, শুধু অন্ধকার। ছোট মেয়েটা ভয়ে চিৎকার করতে লাগলো। সে আয়নার দিকে দৌড়ে এলো, 2 হাত দিয়ে কাঁচে আঘাত করতে লাগলো। মনে হচ্ছিল সে আমার কাছেই সাহায্য চাইছে। আমি নিজের অজান্তেই আয়নার উপর হাত রাখলাম। ঠিক সেই মুহূর্তে মেয়েটাও ওপাশ থেকে তার হাত আমার হাতের ঠিক বিপরীতে রাখলো। কাঁচের মাঝখানে আমাদের 2 হাত, মাত্র 1 আঙ্গুল দূরে। হঠাৎ আমি অনুভব করলাম কাঁচটা নরম হয়ে যাচ্ছে, যেন ওটা আর কাঁচ নয়, পানির মতো ঢেউ খেলছে। আর আমার হাত ধীরে ধীরে আয়নার ভেতরে ডুবে যেতে শুরু করলো। আমি আতঙ্কে হাতটা টেনে বের করতে চাইলাম, কিন্তু পারলাম না। মনে হচ্ছিল ওপাশ থেকে কেউ আমার হাত শক্ত করে ধরে রেখেছে। আমি সর্বশক্তি দিয়ে হাত টান দিলাম। হঠাৎ ধপ করে হাতটা বেরিয়ে এলো। আমি মেঝেতে পড়ে গেলাম। হাঁপাতে হাঁপাতে হাতের দিকে তাকাতেই আমার বুক কেঁপে উঠল। কবজির ওপর 5টা কালো আঙ্গুলের দাগ, যেন কেউ খুব জোরে চেপে ধরেছিল। আমি ভয়ে পেছনে সরে গেলাম, কিন্তু আয়নার ভেতরে দৃশ্য এখনো বদলায়নি। ছোট মেয়েটা আমার দিকেই তাকিয়ে কাঁদছে, আর তার পেছনে কালো অবয়বটা ধীরে ধীরে আরো কাছে আসছে। হঠাৎ মেয়েটা চিৎকার করে উঠল, পেছনে তাকিও না! আমার শরীর হিম হয়ে গেল। আমি পেছনে তাকালাম না, কিন্তু ঠিক আমার কানের কাছে কেউ খুব ধীরে ধীরে নিঃশ্বাস ফেলল, ঠান্ডা বরফের মতো। আমার ঘাড়ের লোম খাড়া হয়ে গেল। আমি ধীরে ধীরে চোখ তুলে আয়নার দিকে তাকালাম। আয়নার ভেতরে আমি এখনো দাঁড়িয়ে আছি, কিন্তু আমার পেছনে একটা কালো মানুষ দাঁড়িয়ে। সে আমার কাঁধের উপর দিয়ে আয়নার ভেতর থেকে আমার দিকেই তাকিয়ে আছে। আমি আর সহ্য করতে পারলাম না। দৌড়ে চিলেকোঠার দরজায় জোরে লাথি মারলাম। 1 বার, 2 বার, 3 বার। দরজাটা হঠাৎ খুলে গেল। আমি এক মুহূর্ত দেরি না করে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম। হাঁপাতে হাঁপাতে ড্রয়িং রুমে বসে পড়লাম। নিজেকে বারবার বোঝাতে লাগলাম, সবই হয়তো আমার মনের ভুল। পুরনো বাড়ি, ক্লান্ত শরীর আর অতিরিক্ত ভয়, এই 3টের কারণেই এসব দেখেছি। ঠিক তখনই আমার ফোনে একটা নোটিফিকেশন এলো, অজানা নম্বর থেকে। একটা ছবি এসেছে। আমি ছবিটা খুললাম, আর আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। ছবিটা এই বাড়িরই চিলেকোঠার, কিন্তু ছবিটা আজকের নয়, অনেক পুরনো। ধুলো নেই, সবকিছু নতুন। আর ছবির মাঝখানে আমি দাঁড়িয়ে আছি। ঠিক আমি না, আমার মতো দেখতে আরেকজন। সে আয়নার সামনে দাঁড়িয়ে, আর আয়নার ভেতর দাঁড়িয়ে আছি আমি। আমি আতঙ্কে মোবাইলটা ফেলে দিলাম। ঠিক তখনই ওপরের চিলেকোঠা থেকে একটা ভারী শব্দ ভেসে এলো, যেন কেউ বিশাল ভারী কিছু মেঝের উপর টেনে নিয়ে যাচ্ছে। তারপর সবকিছু আবার নিশ্চুপ। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। আয়নার ভেতরের আমিটা হাসছে, কিন্তু আমি একটুও হাসছি না। হঠাৎ সে ধীরে ধীরে হাত তুলতে লাগলো, তারপর আমার দিকে ইশারা করলো, তারপর ঠোঁট নাড়ল, কিন্তু কোনো শব্দ নেই। আমি অজান্তে তার ঠোঁট পড়ার চেষ্টা করলাম। সে বলছে, এবার তুই। আমার বুকের ভেতর প্রচণ্ড ধাক্কা লাগলো। আমি পেছনে সরে আসতে চাইলাম, কিন্তু আমার পা নড়ছে না। মনে হচ্ছিল মেঝের সঙ্গে আঠার মতো লেগে গেছে। ঠিক তখনই আয়নার কাছে একটা ফাটল দেখা দিল। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কিন্তু পরের মুহূর্তেই বুঝলাম ফাটলটা বাইরের দিকে নয়,
কেউ কাঁচে আঘাত করছে, প্রতিটি আঘাতের সঙ্গে ফাটল আরো বড় হচ্ছে। হঠাৎ একটা ফ্যাকাশে হাত ফাটলের ভেতর থেকে বেরিয়ে এলো। হাতটা মানুষের মতো কিন্তু অস্বাভাবিক লম্বা, কালচে নখ, রক্তশূন্য চামড়া। সেটা ধীরে ধীরে আমার দিকে বাড়াতে লাগলো। আমি সর্বশক্তি দিয়ে চিৎকার করলাম। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে কেউ আমাকে জোরে টেনে ফেললো। আমি মেঝেতে পড়ে গেলাম। চোখ খুলে দেখি করিম চাচা। তিনি হাতে একটা পুরনো কাপড়ে মোড়ানো কোরআন শরীফ নিয়ে আসে। চাচা জোরে জোরে আয়াত তেলাওয়াত করতে লাগল। চিলে কোঠার বাতাস হঠাৎ প্রচণ্ড ভারী হয়ে গেল। আয়নার ভেতরের সব মুখ একসঙ্গে চিৎকার করতে লাগলো। আমি ভয়ে কান চেপে ধরলাম। কয়েক সেকেন্ড পর হঠাৎ সব কিছু শান্ত। আয়নাটা আবার একেবারে স্বাভাবিক, শুধু আমার প্রতিবিম্ব। চাচা আমার হাত ধরে নিচে নিয়ে এলেন। তিনি বললেন, তুই বেঁচে গেছিস, কিন্তু ওটা তোকে ছাড়বে না। আমি সেদিনই বাড়িটা বিক্রি না করেই ঢাকায় ফিরে এলাম। 6 মাস কেটে গেছে। আমি আবার স্বাভাবিক জীবন শুরু করেছি। একদিন অফিস থেকে ফিরে বাথরুমে মুখ ধুচ্ছিলাম। হঠাৎ চোখ পড়ল আয়নার দিকে। কারণ বাথরুমের আয়নায় আমি একাই দাঁড়িয়ে নেই। আমার ঠিক পেছনে সেই ছোট মেয়েটা চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি ভয়ে পেছনে ফিরে তাকালাম, কিন্তু কেউ নেই। আবার আয়নার দিকে তাকালাম, এবার মেয়েটাও নেই। আমি নিজেকে বোঝালাম সবই মনের ভুল। কিন্তু বাথরুম থেকে বের হওয়ার আগে শেষবার আয়নার দিকে তাকাতেই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। কারণ আয়নায় আমি এখনো দাঁড়িয়ে আছি, কিন্তু বাস্তবে আমি আয়নার সামনে দাঁড়িয়ে নেই। তাহলে আজও আয়নার সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে সে আসলে কে? যদি আজ আপনার ঘরের আয়নায় আপনার প্রতিবিম্ব 1 সেকেন্ড দেরিতে নড়ে, তাহলে আপনি কি করবেন? আবার ওই আয়নার সামনে দাঁড়িয়ে থাকবেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন।